নমস্কার। আজ শুরু করব ঢাকায় আমার সাথে ঘটা এক অদ্ভুত মজার ঘটনা দিয়ে। জীবনে প্রথমবার ঢাকা গেছি। আমার এক অদ্ভুত জিনিস হয়, যখন যেখানে যাই অনেক সময় গিয়ে সুটকেস যায় আটকে। যাই হোক, ঢাকাতেও গিয়ে হোটেলে উঠেই দেখি সুটকেস আটকে গেছে, কিছুতেই আর খুলতে পারি না। বহু চেষ্টা টানা হ্যাঁচড়ার পর অগত্যা হাল ছেড়ে দিলাম। ম্যানেজারকে হোটেলের ঘর থেকে ফোন করলাম। তিনি বলেন, কি হয়েছে? আমি বলি, সুটকেস গেছে আটকে। তিনি বলেন, দাঁড়ান স্যার, কোনো চিন্তা নেই, আমি ছেলে পাঠাচ্ছি। দুটি ছেলে আসে, তারা সমবেতভাবে টানামানি করে, কিন্তু সুটকেস আর খোলে না। অবশেষে বেলা বেড়ে যেতে তারা বলেন, ম্যানেজারকে ফোন দিন। আমি ম্যানেজারকে ফোন করলাম, বললাম এরাও তো পারছে না। তিনি বলেন, স্যার কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আপনি সুটকেস নিয়ে ছেলে দুটিকে নিয়ে নিচে আসুন রিসেপশনে নেমে যাই। তিনি বলেন, 4-5 জন মিলে চেষ্টা কর, তাও হয় না। অবশেষে তিনি বলেন, অমুককে ফোন দে, নামটা ভুলে গেছি অবশ্য এখন। যাই হোক, তাকে ফোন দেওয়া হলো। এবার তিনি যখন আসবেন তার আগে থেকে ম্যানেজার বলেন, স্যার আপনার সুটকেস আপনি একদম পাশে বসে দেখবেন কি করে খোলা হচ্ছে। আর 4-5টি ছেলেকে বলেন, তোরা তো কেউ পারলি না, তোরা বসে দেখবি কি করে সুটকেস খোলে। সবাই মিলে দাঁড়িয়ে আছি। অবশেষে আসলেন লুঙ্গি আর গেঞ্জি পরা ভদ্রলোক, হাতে কী সব যন্ত্রপাতি। এসে তিনি এক নিমেষে, বললে বিশ্বাস করবেন না, সুটকেস খুলে ফেললেন। যেই সুটকেস খোলা, ম্যানেজার বাবু বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন সুটকেসের ওপর। বললেন, ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে, এবার তুমি এই নাও। বলে আমাকে টাকা দিতে না দিয়ে নিজের পকেট থেকে 50 টাকা বের করে তার হাতে গুঁজে বললেন, এবার তুমি এসো। সেই লোকটি দেখলাম খানিক্ষণ এদিক ওদিক চেয়ে টাকা নিয়ে আবার বেরিয়ে গেল। সব দেখে বললাম, ম্যানেজার বাবু আপনি তো আমাকে বলতে পারতেন, আমিই টাকাটা দিতাম, কারণ আমার সুটকেস খোলা হয়েছে। তিনি বললেন, স্যার যতক্ষণে থাকবে ততক্ষণ ভয়। আমি বললাম, কেন? তিনি বললেন, স্যার এ হচ্ছে কাওরান বাজারের বিখ্যাত চোর, এই থাকলে সুটকেস খুলে হাত সাফাই করবেই করবে, তাই একে সুটকেস খোলা মাত্র টাকা দিয়ে বিদায় করেছি। ঢাকায় যেমন এমন মানুষ আছেন যারা একদম নিঃস্বার্থভাবে পরোপকার করেন, তেমনি চোরও আছে যে সুটকেস খুলে সেই সুটকেস থেকেই হাত সাফাই করবে। এই দুয়ের মেলবন্ধনেই ঢাকার সৌন্দর্য। সেই নানান বৈচিত্র্যপূর্ণ ঢাকার থেকে আজকে শিখব এক বিশেষ রান্না, সেখানকার জমিদার বাড়ির কন্যার থেকে। পুরান ঢাকার জিঞ্জিরার জমিদার বাড়ির নাতনি সুমাইয়া আশরাফ যেমন সুন্দর রান্না করেন, তেমন সুন্দর করে কথা বলেন, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। সাথে আছে একটি অতি বিখ্যাত ইউটিউব চ্যানেল, তার নাম রাশনাস কিচেন। তিনি বলেন যে তার দিদা ছিলেন কলকাতাবাসী, বিয়ে হয়ে পরে ওখানে যান, ছবি দেখান, চোখ জুড়ানো ছবি। আজকে শিখব সেই নবাবী রান্না, খাসির চাপ ফ্রাই। চলুন শিখি। সুমাইয়াদি, কলকাতায় স্বাগত, ভারতবর্ষে স্বাগত। খুব আনন্দ হচ্ছে আজকে আপনি রান্না শেখাবেন, আমি এবং আমার দর্শকরা শিখবে। আজকে আমরা শিখব নবাবী চাপ ফ্রাই। কিভাবে করব বলুন? প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে আমাকে এখানে কিছু বলার জন্য, দেখানোর জন্য ডেকেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার আনন্দ বেশি। জি জি, আমারও আনন্দ লাগছে আপনার সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে। আমি কিছু আপনাকে তো শেখানোর মতো সাধ্য আমার নেই। জি, এ কথা বলবেন না, এটা শিখবো। তবুও আমি দর্শকের সুবিধার্থে বলছি যে সবাইকে শেখানোর জন্য। আপনাদের কেমন লাগবে আমাকে জানাবেন।
এবার শিখবো। আচ্ছা, দেখেন এখানে আছে 500 গ্রাম খাসির চাপ। হ্যাঁ, তো আমি খাসির চাপটা সবার আগে দেখাচ্ছি। চাপটা অনেকে বুঝতে পারবে না। চাপটা জাস্ট এই যে এরকম রিপ থাকবে, এরকম হবে। দিচ্ছি মানে রিবসের সাথে মাংসগুলো। মাংস থাকবে। মাংসের দোকানে যদি কেউ বলেন চাপ দিন, চাপের মাংস কেটে দেবে। চাপের মাংস কেটে দিবে, এরকম হবে চাপগুলো। 500 গ্রামের মধ্যে 250 গ্রাম লাগবে দই। দইটা একটু বেশি যায়। এখন আমি এটার মধ্যে দারচিনি আস্ত ধরেন 1 ইঞ্চি মতো, হ্যাঁ, এলাচি 5টা দিলাম, 5টা এলাচি, আর গোলমরিচের একটা ফ্লেভার থাকবে। আমি গোটা গোলমরিচ মোটামুটি 1 চামচ, হ্যাঁ 1 চামচের মতো। এটার পরে দিব শুকনো মরিচ 2 ছোট চামচ, 2 ছোট চামচ। আদা বাটাটা দিব 2 চামচ, 2 ছোট চামচ আদা বাটা। রসুন বাটা 1 চামচ, একটু সামান্য একটু জিরে গুঁড়ো দিব, আচ্ছা, গরম মশলা গুঁড়ো, মানে এলাচ লবঙ্গ দারচিনি গুঁড়ো। হ্যাঁ গুঁড়ো দিব। এটা হচ্ছে জয়ফল আধা চামচের মতো। আচ্ছা, জুত্রি এটাও আধা চামচ। চামচের মতো। এটা গোলমরিচ। গোলমরিচের গুঁড়ো, এটা হাফ চামচ। আচ্ছা, এই রান্নাটার বেশ মজার ব্যাপার হচ্ছে পেঁয়াজ নেই। পেঁয়াজ। এটা হচ্ছে লবণ। লবণ স্বাদ অনুসারে। স্বাদ অনুসারে আমি 1 চামচ। এটা এখন মাখাবো। আমি মাখাবো? হ্যাঁ দাদা মাখান। এইবার দিদি বলুন কতক্ষণ রাখবো এবার ভিজিয়ে? এটা আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মাখিয়ে রাখতে হবে। বাস, ওকে। আধ ঘন্টা হয়ে গেছে, আমরা ফিরে এসেছি আবার। এবার দিদির থেকে শুনবো কি করব পরবর্তী পর্যায়ে। আচ্ছা দাদা, এতক্ষণ তো ম্যারিনেশন হলো। হ্যাঁ, আমি দিব না আপনি দিবেন? আমি দিই। আচ্ছা, আমি ধরছি, আপনি দেন। আমি ধরেছি। আচ্ছা, পানি দিয়ে, হ্যাঁ এইখানটায় জল দেবো। হ্যাঁ দিদি কতটা জল দিতে হবে? আধা কেজির মতো পানি দেন। আচ্ছা, আধা কেজির মতো, হ্যাঁ। এখানে সব আছে। সিদ্ধ হতে ধরেন আর আধা ঘন্টা লাগবে। প্রথমে আঁচ চড়া রাখুন, যেই মুহূর্তে ফুটতে আরম্ভ করবে মাঝারিতে নামিয়ে আনুন, ঢাকা দিয়ে দিন। আধ ঘন্টা অপেক্ষা করুন, সেদ্ধ হয়ে যাবে। আমরা মাংস সেদ্ধ করতে দিয়েছি প্রায় আধ ঘন্টা হয়েছে। এই সময় একবার খুলে দেখে নেব মাংস কি অবস্থায় আছে। এবার দেখবেন ঝোল একেবারে শুকিয়ে গেছে এবং মাংসের গা মাখা হয়ে গেছে। আমাদের রান্না এই পর্যায়ে শেষ। এবার যাব পরবর্তী তথা শেষ পর্যায়ে। এবার আগের কড়াইটি পাশে সরিয়ে রেখে আঁচে বসিয়েছি আরেকটি নতুন কড়াই। এই চাপগুলি এবার সেখানে তেল ঘি মিশিয়ে ভেজে তুলতে হবে। চাপটা সিদ্ধ হয়ে গেল, এখন আমি ভাজবো। ভাজার পরে এই খাবারটা আপনি রুটি, পরোটা, তারপরে গরম ভাতের সঙ্গে গরম ডাল দিয়ে খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক মজা লাগবে খেতে। যেভাবে খেতে চান, কাবাবের মতো ফ্লেভার আসবে। আপনি করে দেখতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে একটা করে সিদ্ধ চাপ ভাজতে দিয়ে দেব। খুব সাবধানতার সহিত চাপটা ভাজতে হয়। চাপ কিন্তু ফুটে, এর জন্য আমরা কিছুক্ষণ কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিব। দর্শকদের সুবিধার্থে একটা কথা শিখিয়ে দিচ্ছি। প্রথম তেলটা খুব গরম হবে, আমি জাস্ট চাপগুলো ছেড়ে দিব, তারপরে চুলার আঁচ কমিয়ে দিব। খুব মিডিয়াম আঁচে এটা ভাজা হবে, যেহেতু এটা অনেক ফোটে। এখন আমি এগুলো উল্টে দিচ্ছি, খুব সাবধানভাবে উল্টাতে হবে। মাংসের সুন্দর রং ধরেছে, এবার পরিবেশনের পালা। দিদি
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এবং আমার দর্শকদের এত সুন্দর একটা রান্না উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার সঙ্গে রান্না করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।